আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা বেড়ে ৩২, ৬ মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ। স্কুলের সামনে আজও হাহাকার, আহাজারি। এই কলেজের উপর থেকে সব ধরনের প্লেন নো ফ্লাইং জোন ঘোষণা করা উচিত, আমাদের সবার শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে। তার ফ্রেন্ডদের এরকমের দেখছে, ছোট ভাই বোনদের এরকমের দেখছে, এগুলি দেখে সে কি করে আবার স্কুলগামী যে আবার হবে। ফ্যাসিবাদের পুনরুত্থানের শঙ্কায় বিএনপি সহ 4টি দলের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। জানালেন মির্জা ফখরুল, দ্রুত নির্বাচনের উপর জোর দিয়েছে দলটি। ঘটনা এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। হতাহতদের স্মরণে চাঁদপুরে শুরু এনসিপির শোকযাত্রা। বিচার সংস্কারের আগে অন্য কিছু চিন্তা না করার আহ্বান নেতাদের। অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিচার বিভাগের সংশ্লিষ্ট যারা রয়েছে, আসিফ নজরুল স্যার থেকে শুরু করে আমাদের বিচার বিভাগীয় যারা রয়েছে, তারা যেন অন্য কোনো কিছু চিন্তা না করে। নাটোরের বড়াই গ্রামে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষ, রোগী দেখতে যাওয়ার পথে প্রাণ গেল পরিবারের 6 জনের, আহত 4 জন হাসপাতালে ভর্তি। কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে স্থিতিশীল ডলার বাজার, রপ্তানি আয় আর রেমিটেন্স প্রবাহ অব্যাহত রাখতে এই উদ্যোগ। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ হয়েছে। এখনও সিএমএইচ মর্গে রাখা 6 মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ডিএনএ অ্যানালাইসিসের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে, পাঠানো হয়েছে সিআইডি ল্যাবরেটরিতে। দগ্ধ অবস্থায় যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের অনেকের অবস্থা সংকটাপন্ন। আহতদের সহায়তা দিতে ঢাকায় আসা সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সাথে বৈঠক করেছে বার্ন ইনস্টিটিউট। এদিকে এই ঘটনায় আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী এবং অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুতে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে এই কমিটিটি। তার ফ্রেন্ডদের এরকমের দেখছে, ছোট ভাই বোনদের এরকমের দেখছে, এগুলি দেখে সে কি করে আবার স্কুলগামী যে আবার হবে, এটা মনে হয় না যে ওরা স্বাভাবিক হতে পারে। যেহেতু পরীক্ষা চলতেছে তো মিসদের হাতে তার কিছু নাই, তো যখন পরীক্ষা আবার হবে তখন আবার আসবো আর কি। আমাদের এই কলেজের উপর থেকে সব ধরনের প্লেন নো ফ্লাইং জোন ঘোষণা করা উচিত, আমাদের সবার শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে। বিষয়গুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরো সুন্দর করা উচিত, আরো করা উচিত, সুচারু করা উচিত, যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে। দর্শক, বার্ন ইনস্টিটিউটের খবর জানার চেষ্টা করব আমার সহকর্মী লামিয়া তিথির কাছ থেকে। তিথি, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সাথে তো বৈঠক চলছে, নতুন কোনো সিদ্ধান্ত এলো কিনা, নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? যেমনটা জানেন, সকাল থেকে জানাছিলাম যে বিশেষজ্ঞ সিঙ্গাপুরের যে বিশেষজ্ঞ টিম রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কালকে রাতেই পৌঁছেছে এবং সকাল 10:30, 11টার দিক থেকেই কিন্তু তারা বৈঠক করছে এবং যেই আহতরা রয়েছেন, বার্ন ইউনিটের যদি বলি যে 44 জন যে আহত রয়েছেন তাদের কিন্তু পর্যবেক্ষণ করেছেন এবং পর্যবেক্ষণের পরে কিন্তু তারা একটু বোর্ডের সাথে বসেছেন এবং বোর্ডের সাথে বৈঠক করছেন। তাদের এই বৈঠক কিন্তু চলবে বেলা 3টা পর্যন্ত।
এই 3টার পরে গিয়ে কিন্তু তাদের যেই বৈঠকের যে ফলাফল কি আসবে, কতজনকে দেশের বাইরে নেওয়া হবে কিংবা কতজনকে দেশে চিকিৎসা দেওয়া হবে, সব মিলিয়ে কিন্তু তখন আমাদের বিস্তারিত জানানো হবে। এছাড়াও যদি বলি যে এই সিঙ্গাপুরের যেই 3 সদস্য বিশিষ্ট যেই বিশেষজ্ঞরা এসেছেন তারা কিন্তু ইতিমধ্যে ঢাকার রাজধানীর যে 8টি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের 8টি হাসপাতালেই কিন্তু তারা যাবেন পর্যায়ক্রমে এবং তারা সেখানকার সকলের যেই পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং এরপরে কি পদক্ষেপ নেওয়া যায় সেটিও কিন্তু তারা জানাবেন। তবে আপাতত যদি জানায় যে সিঙ্গাপুরের যেই 3 সদস্য বিশিষ্ট যেই চিকিৎসক দল রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে যেই নেতৃত্ব দিচ্ছেন কিন্তু সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার চংসি জ্যাক, তার নেতৃত্বেই মূলত এই সিঙ্গাপুরের যেই প্রতিনিধি দল তারা কিন্তু এসেছেন। এছাড়াও জানিয়ে রাখতে চাই যে ভারত থেকেও কিন্তু একটি প্রতিনিধি দল আসবেন এবং তারাও কিন্তু সেখানে এসে কিভাবে সহায়তা করা যায়, কি দিকভাবে সহায়তা করা যায় সেটিও কিন্তু তারা দেখবেন। আর সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু যদি দেখায় যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু ভালোই মোতায়েন করা রয়েছে, কেননা গত 2 দিন যেই ঘটনা আমরা লক্ষ্য করেছি উৎসুক জনতা সহ এসব সকল ভিড় ঠেকাতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সকাল থেকে তৎপর রয়েছে। একই সাথে যদি বলি নিহতের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে, সেটি হচ্ছে গতকাল ছিল 31 জন, এখন কিন্তু 32 জনে দাঁড়িয়েছে। একই সাথে বার্ন ইউনিটে যে ভর্তি রয়েছে বার্ন ইউনিটে কিন্তু 44 জনের মতো ভর্তি রয়েছে এবং টোটাল কিন্তু 164 জন ভর্তি রয়েছে এবং তাদের যে পরবর্তী চিকিৎসা কি হবে এবং তাদের কোথায় শিফট করা হবে, দেশে সম্ভব হলে দেশে চিকিৎসা দেবে এবং বিদেশে সম্ভব হলে বিদেশে চিকিৎসা দেওয়া হবে। পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিঙ্গাপুরের যে বৈঠক প্রতিনিধি দলের সাথে যে বৈঠক চলছে বার্ন ইউনিটে তারপরেই আসলে সেই বৈঠকটি শেষ হলে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে তিথি। উত্তরা মাইলস্টোন স্কুলে যেতে চাই আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী সেখানকার খবর রাখছেন। আর রাব্বি, আজ তো স্কুলের ভেতরে ঢোকার ক্ষেত্রে একটু বিধিনিষেধ রাখা হয়েছে, স্কুলের সামনের বর্তমান পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ইসরাত, উৎসুক জনতার ভিড় আছে, তেমনি এই স্কুলে যাদের সন্তানরা পড়েন সেই অভিভাবকরা এবং সেই সন্তানরা যারা এই স্কুলের শিক্ষার্থী তারাও আসছেন দাঁড়িয়ে আছেন, দেখছেন। আসলে এই যে ভয়াবহ ঘটনাটি এটি ভুলতে সময় লাগবে এবং মানে অভিভাবকরাও ট্রমার মধ্যে, শিক্ষার্থীরাও ট্রমার মধ্যে। এছাড়া এখানে বেশি দেখা যাচ্ছে যে যারা শুনেছেন এরকম একটি নির্মম ঘটনা ঘটেছে, যুদ্ধবিমান স্কুলে ভেঙে পড়েছে, সেই ঘটনা দেখে ফেসবুকে টেলিভিশনে দেখে অনেকেই কিন্তু এখানে আসছেন, দাঁড়িয়ে আছেন, চেষ্টা করছেন ভেতর একটু দেখার জন্য, স্কুল ভবনটি দেখার জন্য। সবশেষ একটু জানাতে চাই যে অভিভাবকরা তারা কিন্তু আতঙ্কের কথা বলছেন যে আসলে খুব দ্রুতই যদি আবার ক্লাস শুরু হয়ে যায় তাহলে তাদের সন্তানরা ঠিকমতো ক্লাস করতে পারবে না, সে আতঙ্কের কথা জানালেন। এবং দেখতেই পাচ্ছেন যে মাইলস্টোনের শিক্ষক, মাইলস্টোনের ছাত্র আছে, তারা আসলে তাদের মা তাদের সন্তানকে নিয়ে এসেছে। এই দৃশ্যগুলো কিন্তু সকাল থেকে কিন্তু ইসরাত আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্কুলের যে গেট, সেই গেটে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, সেই সাথে উৎসুক জনতা, মানুষজন আশপাশে সবাই ভিড় করছেন এবং সবাই সেই ক্ষতিগ্রস্ত ভবনটি সেই ভবনটি দেখার চেষ্টা করে যাচ্ছেন। রাব্বি, অনেক ধন্যবাদ আপনাকে। এনসিপির উপর হামলা কিংবা সচিবালয়ে প্রবেশ করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা নির্বাচন বানচালের চক্রান্ত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, জুলাই আগস্টে আবার ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কা দেখা গেছে, সেজন্য মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বিএনপি। প্রতিশ্রুত সময়ে নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার বিষয়ে ঘোষণা দিয়ে ব্যবস্থা নেওয়া উচিত বলে জানায় বিএনপি। এ সময় মির্জা ফখরুল বলেন, সরকারের সবচেয়ে বড় সমস্যা অভিজ্ঞতার অভাব। দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন হলে সমস্যাগুলো কমে আসবে বলেও মনে করেন মির্জা ফখরুল। গোপালগঞ্জের ঘটনা এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে।
আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। কোথাও আওয়ামী লীগ মাথাচাড়া দিলে বিএনপি জামায়াত সহ ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে। চাঁদপুরে জুলাই পদযাত্রা কর্মসূচির পথসভায় এমনটা বলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রাজধানীতে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন শেষে আজ থেকে আবার শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের স্মরণে সকালে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে বের হয় শোক মিছিল। পরে শহরের বাস স্ট্যান্ড এলাকায় হয় পথসভাটি। এ সময় স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবি করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন করবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপর শাহরাস্তির দোয়াভাঙ্গায় হবে পদযাত্রাটি। এর আগে জেলা সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতারা। চাঁদপুরে কর্মসূচি শেষে এনসিপির জুলাই পদযাত্রার গাড়িবহর রওনা হবে কুমিল্লার উদ্দেশ্যে। এক বছর তো হয়ে গেল, আমরা তো নতুন আরেক জুলাই এসেছি, কিন্তু আমরা তো এখনো দৃশ্যমান বিচার লক্ষ্য করছি না। যতটুকু বিচারের অগ্রগতি হওয়া দরকার ছিল আমরা এতটুকু লক্ষ্য করছি না। এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিচার বিভাগের সংশ্লিষ্ট যারা রয়েছে, আসিফ নজরুল স্যার থেকে শুরু করে আমাদের বিচার বিভাগীয় যারা রয়েছে, তারা যেন অন্য কোনো কিছু চিন্তা না করে। এনসিপির জুলাই পদযাত্রার বিষয়ে আরো জানার চেষ্টা করব আমার সহকর্মী কাদের পলাশের কাছ থেকে। কাদের পলাশ, এনসিপির পদযাত্রার এখন বর্তমান কি অবস্থা? এখন কি বিরতিতে আছে তারা, নাকি গাড়িবহর এখন কোথায় রয়েছে, এবং সারাদিন ব্যাপী যে কর্মসূচি রয়েছে সেই ব্যাপারগুলো আবারও দর্শকদের জানিয়ে দিতে চাই। ইশরাত, এই মাত্র তাদের যেই পথসভা, সেই পথসভা শেষ হয়েছে এবং আজকের পথসভাটা একটু ব্যতিক্রমভাবেই তারা সম্পন্ন করেছে। আমরা দেখেছি এখানে কোনো প্রকার মিছিল, স্লোগান হয়নি, ইভেন কোনো হাতে তালিও দেওয়ার কোনো সুযোগ হয়নি। এটা আগেই নির্দেশনা দিয়েছিল হাসনাত আব্দুল্লাহ। এরপরে এখানে বক্তব্য রেখেছেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, এছাড়াও যে শীর্ষ পর্যায়ের নেতারা আছেন তারা বক্তব্য দিয়েছেন। এখানে মূলত দেশ গড়তে জুলাই পদযাত্রা, এটা দুদিন বন্ধ ছিল। ঢাকায় যে বিমান দুর্ঘটনা ঘটছে সে কারণে দুদিন বন্ধ থাকার পর আজকে থেকেই চাঁদপুর থেকে শুরু হয়েছে এবং সকালে আমরা দেখেছি যে চাঁদপুর সার্কিট হাউসে যারা শহীদ হয়েছিলেন গণ অভ্যুত্থানে তাদের পরিবারের সদস্যদের সাথে তারা কথা বলেছেন, তাদের দুঃখ গাথা শুনেছেন। এরপরই হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শোকযাত্রা, যেখানে পদযাত্রা হওয়ার কথা সেটা এবার নাম দিয়ে হয়েছে শোকযাত্রা। সেই শোকযাত্রা বাস স্ট্যান্ডে এসে শেষ হয়, তারপরে এখানে পদযাত্রায় তারা বক্তব্য রাখেন এবং এখন যারা আছেন নেতাকর্মী এখানকার অনুষ্ঠান শেষ করে তারা ইতিমধ্যে হাজীগঞ্জের উদ্দেশ্যে রওনা করেছেন। তারা সার্কিট হাউস পার হয়ে বাবুরহাট এলাকায় আছেন, সেখানে হাজীগঞ্জে গিয়ে সেখানে শহীদ আজাদ চত্বর উদ্বোধন করবেন। পথসভাটা পরে শাহরাস্তি উপজেলায় গিয়ে দোয়াভাঙ্গা এলাকায় একটি পথসভা করবে। সেই পথসভা শেষে তারপরে হচ্ছে চাঁদপুর সীমানা পার হয়ে তারা কুমিল্লা চলে যাবেন। তো আমরা দেখছি যে আজকে যে পথসভা, এই তাদের যেই অনুষ্ঠানটি হলো, পথসভা হলো, এখানে কিন্তু উপজেলা পর্যায়ের সকল পর্যায়ের নেতা কর্মীরা কিন্তু এসেছেন এবং সাধারণ শিক্ষার্থীরাও আসতে আমরা দেখেছি। এখানে যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের যে বক্তব্য, সেখানে বলা হয়েছে যে সারা বাংলাদেশে, শুধু বাংলাদেশ না, চাঁদপুরেরও যেখানে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি হবে সেটিকেই তারা রুখে দিবে এবং আওয়ামী লীগের কোনোভাবেই কোনো কর্মকাণ্ড এবং কোনোভাবেই তাদেরকে মাথাছাড়া দেওয়ার সুযোগ দেওয়া হবে না, এমনটাই কিন্তু বক্তব্যে প্রত্যেকটা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ বলেছেন। ইশরাত, পলাশ, ধন্যবাদ আপনাকে। নাটোরের বড়াই গ্রামে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেছে একই পরিবারের 6 জনের। হাসপাতালে চিকিৎসাধীন আছেন 3 জন। সকাল 10টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের আইমারি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সুপার জানান, অসুস্থ স্বজনকে দেখতে কুষ্টিয়ার দৌলতপুর থেকে মাইক্রোবাসে সিরাজগঞ্জ যাচ্ছিল পরিবারটি। নাটোরের বড়াই গ্রামে আইমারি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় মাইক্রোবাসটির। এতে ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাস যাত্রী 5 নারী। আহত 4 জনকে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে আরেকজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বনপাড়ার দিক থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস আর ঢাকার দিক থেকে ছেড়ে আসা একটু ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। মাইক্রোবাসের 5 জন যাত্রী ঘটনাস্থলে মারা যায়
আর অন্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছিল। তাদের মধ্যেও একজন মারা গেছে, বাড়ি দৌলতপুর কুষ্টিয়া। এরা একটা রুগী দেখার জন্য সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। 4 লাইন করলে অ্যাক্সিডেন্টটা কমবে আমি মনে করি, কারণ এত বড় দুর্ঘটনা হয়, এর আগে 29 জন একসাথে মারা গেছে। দর্শক, ঘটনাস্থলে রয়েছেন আমার সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, যেখানে এই ঘটনাটি ঘটেছে, দুর্ঘটনা হয়েছে, সেইখানকার এখন কি অবস্থা এবং যারা নিহত হয়েছেন তাদের বিস্তারিত পরিচয় জানা গেল কিনা? আহত যারা রয়েছেন তাদের এখন কি অবস্থা? ইশরাত, আসলে হাইওয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা যৌথভাবে কিন্তু এখানে সড়কটি যানজট মুক্ত করেছে এবং যে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো ছিল সেই যানবাহনগুলো হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং মরদেহগুলোও কিন্তু হাইওয়ে থানায় নিয়ে গিয়েছে প্রশাসনের কর্মকর্তারা। এখন এই জায়গাটি একেবারেই ফাঁকা, তবে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের এই বড়াইগ্রাম এই অংশে অনেক সড়ক দুর্ঘটনা হয়। যে বিষয়টি আমি হাইওয়ে পুলিশের কাছ থেকে জেনেছি যে কুষ্টিয়ার দৌলতপুর থেকে আসলে সিরাজগঞ্জগামী মাইক্রোবাসে করে কয়েকজন যাত্রী ধারণা করা হচ্ছে একই পরিবারের সদস্য ছিলেন, তারা একটা রুগী দেখতে যাচ্ছিলেন। এই এলাকায় এসে কিন্তু বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে সেই মাইক্রোটিকে দুমড়ে মুচড়ে দেয় এবং ঘটনাস্থলেই 5 নারী মারা যায়। তাদের মধ্যে কিন্তু আমরা আসলে 4 জনের পরিচয় পেয়েছি। আঞ্জুমানারা, তার মেয়ে শেলি এবং তাদের স্বজন লিনা এবং ইতি। আরও 2 জনের পরিচয় পুলিশ নিশ্চিত এখনও করতে পারেনি। তবে যে বিষয়টি যে ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়েছে মাইক্রোবাসটি এবং মাইক্রোবাসের যে যাত্রীগুলো ছিল সেই যাত্রীগুলোর মধ্যে আরও 3 জন আহত রয়েছেন। আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জন মারা যায়। সর্বমোট নিহতের সংখ্যা 6 জন। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। পুলিশ আসলে মরদেহগুলো হাইওয়ে থানায় রেখেছে, সেখানে কিন্তু স্বজনদের কাছে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে এই মরদেহগুলো হস্তান্তর করবে বলে হাইওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। নাজমুল, ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের বিধান নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার সকাল 11টায় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের 18তম দিনের অধিবেশন শুরু হয়। এতে অংশ নিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সংলাপের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে সংলাপ থেকে 10 মিনিটের প্রতীকী ওয়াকআউট করে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। পরে সভার শুরুতে বক্তব্য রাখেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আশা প্রকাশ করেন খুব শীঘ্রই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের বিধান নিয়ে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। আমাদের এখানে 5টি সাংবিধানিক এবং সংবিধিগত প্রতিষ্ঠান নিয়ে আলোচনার প্রস্তাব আছে। খানিকটা সংশোধিত কিছু ক্ল্যারিক্যাল এরর বলবো আমি, সেগুলো সংশোধন করে দেওয়া হয়েছে। আমি আশা করছি যে আমরা যতটা সম্ভব সংক্ষিপ্ত আকারে আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্তের দিকে অগ্রসর হতে পারব। মাইলস্টোন ট্র্যাজেডিতে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সকালে দিয়াবাড়ির নয়নগর এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এই কথা বলেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা দেন নায়েবে আমির। তারপর আত্মার মাগফিরাত কামনায় দোয়াও করেন তারা। নায়েবে আমির বলেন, এই ঘটনায় নিহতদের পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য 50 লাখ টাকা বরাদ্দ রেখেছে জামায়াত ইসলামী। এখনও যেসব শিক্ষার্থীরা নিখোঁজ রয়েছে তাদের সন্ধান বের করে পরিবারকে বুঝিয়ে দিতে সরকারের প্রতি জোর আবেদন জানান নায়েবে আমির। এই পরিবারগুলোর খোঁজ খবর নিয়ে কারা কি অবস্থায় আছে, কার কোন ধরনের চিকিৎসা দরকার, সে ব্যাপারে তথ্যটা নিয়েই ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। যেমন এখানে আমরা তালিকা তৈরি করছি এবং আজকে আমি এসে ডাইরেক্ট ময়দানে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। 23 জুলাই 2024 সারা দেশে চলতে থাকে গ্রেফতারের মহাযজ্ঞ আর ক্ষমতাসীনদের হুঙ্কার।
আপিল বিভাগের রায় মেনে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। ততদিনে জল গড়িয়েছে অনেকটা। এত রক্ত ঝরার পর কেবল একটি প্রজ্ঞাপনে ঘরে ফিরে যাবেন না আন্দোলনকারীরা, স্পষ্ট জানিয়ে দেন সমন্বয়করা। আর কি কি ঘটেছিল 24-এর এই দিনে জানাচ্ছেন সুমাইয়া ঐশী। কারফিউ বলবৎ, রাস্তায় কেবল শুরু হয়েছে ব্যস্ততা। মোড়ে মোড়ে সেনাবাহিনী আর আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট, টহল। 93% মেধা আর 7% কোটা রেখে প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জানানো হয়, এখন থেকে চাকরির সব পরীক্ষা ও সকল গ্রেডে এই প্রজ্ঞাপন কার্যকর হবে। থাকবে না মুক্তিযোদ্ধাদের নাতিপুতি, নারী ও জেলা কোটা। সকল ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার পরিবেশ সরকার তৈরি করবে। কিন্তু কথা রাখেনি তারা। রাতের আধারে চলতে থাকে ছাত্রদের গণগ্রেফতার। 4 দিনে সারা দেশে গ্রেফতার করা হয় কয়েক হাজার আন্দোলনকারীকে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হতাহতদের বিচার না করে প্রজ্ঞাপন জারি করলেই আন্দোলন থামবে না, স্পষ্ট বার্তাও দেয় তারা। তখনও নিখোঁজ ছিলেন কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। মর্গে মর্গে তাকে খুঁজে বেড়াচ্ছেন বাবা। 23 তারিখে বৈষম্য বিরোধীর ব্রিফিংয়ে তার বাবার উদ্বিগ্ন কণ্ঠ, পাশে ক্রন্দনরত হাসনাত আর উদ্বিগ্ন চেহারার নাহিদ সার্জিসদের দেখে চোখ ভিজেছিল অনেকেরই। ক্ষয়ক্ষতি দেখতে এদিন আকাশপথে পরিস্থিতি পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান। সেই সাথে এই 23 দিনের আন্দোলনে স্বাস্থ্য বিভাগের 30 কোটি টাকার ক্ষয়ক্ষতির তালিকাও তুলে ধরেন তখনকার স্বাস্থ্যমন্ত্রী। ডিবি হারুনুর রশিদের গলাও তখন বেশ চড়া। অসংখ্য নেতা তারা নেতৃত্ব দিয়েছিল, তারেক জিয়ার কাছ থেকে সরাসরি তথ্য কি আসতো। গ্রেফতার, হত্যার মহাযজ্ঞে দেশ যখন রণক্ষেত্র, তখন শেখ হাসিনা এক লিখিত বিবৃতিতে অসহায় খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ নেতাকর্মী আর বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এত কিছুর মধ্যেও আসার কথা হলো, এদিন রাত 9টা থেকে সীমিত পরিসরে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। ইন্টারনেট চালুর পর ভয়াবহতার চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে, বাড়তে থাকে ক্ষোভের আগুন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সচিবালয়ে কথা বলছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। কিসের জন্য মৃত্যুটা হয়েছে, যেহেতু এটা অত্যন্ত অবভিয়াস যেটা প্লেন ক্র্যাশে হয়েছে, তখন নির্দেশ দেওয়া হলো এবং সেই এবং পেরেন্টসরা অত্যন্ত ইসের মধ্যে ছিলেন যে আমার এই বাচ্চার কেন আবার করা হবে, আমরা তো সবাই জানি। তো সেই পরিপ্রেক্ষিতে নির্দেশনা তাদেরকে দেওয়া হলো। তারপরে তারা নিবৃত্ত থাকলেন এবং আলটিমেটলি ডিসিজ ফ্যামিলিজ তারা তাদেরকে নিয়ে গেলেন। সেখান থেকে আমি একটু ব্যাখ্যাটা একটু করতে চাই, সুযোগ যেহেতু পেয়েছি। আমি নিজেই আপনাদেরকে ডাকতাম, কাইন্ডলি আপনারা এসছেন, আমি অত্যন্ত আনন্দিত। সেখান থেকে আমরা তখন বার্ন ইউনিটে আমরা আসলাম এবং আমরা অবশ্যই বার্ন ইউনিটে দেখলাম এবং যেভাবে যতটুকু সম্ভব তখন সিঙ্গাপুরের সাথে তারা যোগাযোগ করতে চেষ্টা করছিলেন। সো রাত 10টা পর্যন্ত, 9:30 10টা পর্যন্ত সেখানেই ছিলাম। সো ওই একটা প্রেক্ষিতে তখন আমি এই বিষয়টা যখন ঘরে ফিরছি, তখন এই পরীক্ষার বিষয়টা সামনে এসলো। অনেকেই প্রশ্ন বলছিলেন, জানাচ্ছিলেন যে এখানে আমরা পেছানো হবে কি না হবে, কেউ কেউ চাচ্ছিলেন পরীক্ষা হোক ইত্যাদি। এবং সেই প্রসেসের মাধ্যমে কয়েকজন উপদেষ্টার সঙ্গেও আমাদের কথা হয়েছে সেটা। এবং এইটা একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না এবং হুট করে নেওয়ার এখতিয়ারও কারণ নেই এককভাবে। তো সেখানে সেই প্রক্রিয়া যেরকমভাবে পরীক্ষা কন্ডাক্ট করার জন্য একটা রোল ডাউন করতে হয়, আবার পরীক্ষা যদি না হয় সেটা আবার রোল ব্যাক করার কিন্তু একটা বিষয় রয়েছে, যে প্রশ্নপত্রগুলো চলে গিয়ে থাকলে এক ধরনের বিষয় হবে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো ইত্যাদি, সেগুলো ফিরিয়ে আনা, এই বিষয়গুলো নিশ্চিত করেই কিন্তু আমরা তখন হয়েছে সিদ্ধান্ত যখন হলো যে এটা আমরা পেছাবো, সেটা নির্দিষ্ট সময় হয়েছে এবং পরবর্তীকালে এটা জানিয়ে দেওয়া হয়েছে। কাজেই পরীক্ষা যেটা একটা ধারণা হয়তো রয়েছে যে একক সিদ্ধান্তে অনেক আগেই দ্রুতই এটা নেওয়া যেতে পারত, এটা বোধহয় এই ধারণাটা একেবারেই সঠিক না। ডিউ প্রসেস ফলো করে পরীক্ষা সেটা পেছানো হয়েছে এবং পরবর্তীকালে 2:30-3টা ওই সময়টাতে অবশ্যই না, তাহলে কি সিদ্ধান্ত কি, তাহলে কি আপনি কি মনে করেন? আর এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমন বিষয় এসেছিল যে পরীক্ষা যদি আমরা যেন নেই, কারণ অনেক
বাচ্চারা তারা আমরা তো সেরকম ভাবে এফেক্টেড হয়নি, আমরা চাই পরীক্ষাটা হয়ে যাক, সেটাও আমাদের বিবেচনার মধ্যে নিতে হয়েছিল। এটা এককভাবে ভাবতে। গতকালকে যারা এসেছিল তারা যেটা অভিযোগ করেছে যে পরীক্ষা শুরু থেকেই। আপনার দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? গতকাল যে শিক্ষার্থীরা আসলো তারা হলো শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেছিল। সচিব আমরা বিকেল নাগাদ দেখলাম সচিবের প্রত্যাহার করা হয়েছে। স্যার শিক্ষা উপদেষ্টার বিষয়টা আসলে না, সেটা সরকার বিবেচনা করবে। দাবি তো এই ঘটনার প্রেক্ষিতে আপনার দায়িত্বে থাকার আর সুযোগ আছে? আপনি কি এখানে কোন রকমের এখানে আমার উপরে যে দায়িত্ব যেটা অর্পণ করা অব্যবস্থাপনায় যেটা শেষ হলো আর না, এখানে আমার মনে হয় রায় আপনারাই যখন দিয়ে দিচ্ছেন আপনার না আমার এখানে তেমন কিছুই নাই। এখানে কোন রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি। আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি। ব্যবস্থা নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে আমি আর আপনাদের সঙ্গে উত্তর দেব না। অশেষ থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে অস্থিরতা কমেছে ডলারের বাজারে। লেনদেন হচ্ছে 121 থেকে 121 টাকা 50 পয়সার মধ্যে। দরপতন ঠেকাতে দুদফায় 48 কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। রপ্তানি আয় এবং রেমিটেন্স প্রবাহ অব্যাহত রাখতে এই উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা, যাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের আশঙ্কা, ডলারের দরপতন অব্যাহত থাকলে রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রেমিটেন্সের একটি অংশ আবারও হুন্ডি হতে পারে। এক বছরের বেশি সময় ধরে স্থিতিশীল ছিল ডলারের বাজার। লেনদেন হয়েছে 121 থেকে 122 টাকার মধ্যে। আইএমএফের শর্ত পূরণে মে মাসের দ্বিতীয় সপ্তাহে বাজার ভিত্তিক করা হয় ডলারের দাম। এরপর কিছুটা বাড়তে থাকে বিনিময় মূল্য। লেনদেন হয় সর্বোচ্চ 122 টাকা 95 পয়সায়। তবে জুনের মাঝামাঝি থেকে কমতে থাকে দাম। 14 জুলাই দাম কমে দাঁড়ায় 119 টাকা 50 পয়সায়। মূলত রপ্তানি এবং রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধিতে যোগান বাড়ে ডলারের। এর সাথে যোগ হয় 5 বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ। ফলে রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় 32 বিলিয়ন ডলারে। কমে আসে বৈদেশিক লেনদেনের ঘাটতিও, যার ইতিবাচক প্রভাব পড়ে বিনিময় মূল্যে। বেড়েছে, এক্সপোর্টও বেড়েছে। অন দ্য আদার হ্যান্ড ইম্পোর্টের কিন্তু চাপ কমে গেছে। ক্যাপিটাল মাসের ইম্পোর্ট প্রায় 20-30% কমে গেছে। এবং যেহেতু হুন্ডির একটা ডিমান্ড ছিল, মানে ফরেন কারেন্সির একটা ডিমান্ড ছিল বাইরে, যে সেটা কিন্তু এখন আর নাই। ফরেন কারেন্সির যে চাপটা ফর পেমেন্ট এটা কিন্তু অনেকটাই বলতে গেলে নাই। তো সেটা আলটিমেটলি মার্কেটটাকে অনেক স্টেবল করেছে এবং মার্কেটটা লিকুইড হয়ে গেছে এবং সাথে সাথে আপনার রেটও পড়ে গেছে। ডলারের দরপতন ঠেকাতে উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। টেন্ডারের মাধ্যমে 2 দফায় কেনা হয় 48 কোটি ডলার। নিয়ন্ত্রক সংস্থার এ উদ্যোগের পর 121 থেকে 121 টাকা 50 পয়সায় স্থির হয়েছে ডলারের দাম। আইএমএফের শর্ত মেনেই বাজারে হস্তক্ষেপ করা হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। রপ্তানিকারকদের স্বার্থ বিবেচনায় এবং রেমিটেন্স প্রেরণকারীদের উৎসাহ অব্যাহত রাখার স্বার্থে ডলারের অবমূল্যায়ন যাতে আর না হয় সেই কারণে বাংলাদেশ ব্যাংক ইন্টারভেন করেছে প্রাইসের মাধ্যমে না, বাজার থেকে ডলার ক্রয়ের মাধ্যমে। এই ক্রয় প্রক্রিয়াটা ওপেন টেন্ডারের মাধ্যমে হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরাও। তারা বলছেন, ডলারের দরপতন বেশি হলে ক্ষতিগ্রস্ত হবে রপ্তানি শিল্প। প্রবাসীদের মাঝেও বাড়তে পারে হুন্ডির প্রবণতা। এর অর্থনীতির তো একটা বিরাট অংশ হচ্ছে এই গার্মেন্টস, তাই না? এখন আপনি যদি এক্সচেঞ্জ যদি এপ্রিসিয়েট করেন তাহলে আলটিমেটলি রিয়েল টার্মসে তো গার্মেন্টসের লোকেরা কম পাবে, মানে রিটার্নটা ওদের কম হবে, তাই না? বাজার থেকে পারচেস করতেছে কেন? যাতে ডলার রেটটা বেশি না পড়ে যায়। বেশি পড়লে তো এক্সপোর্টাররা ক্ষতিগ্রস্ত হবে। এক্সপোর্টাররা ক্ষতিগ্রস্ত হলে তো আবার আমার ব্যালেন্স পয়েন্টে আবার বাজে ইম্প্যাক্ট আসবে। তো সেই জন্যই বাংলাদেশ ব্যাংক এটা করতেছে। বাংলাদেশ ব্যাংকের পলিসি ওয়াইজ বাংলাদেশ ব্যাংক কিন্তু আসলে মানে ভুল সিদ্ধান্ত নেয়নি, ওটা ঠিকই আছে। খোলা বাজারে প্রতি ডলার লেনদেন হচ্ছে 124 থেকে 124 টাকা 50 পয়সার মধ্যে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আরও একটি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে 282 জনকে। এ নিয়ে এই ঘটনায় মামলার সংখ্যা দাঁড়ালো 9। মামলাগুলোতে মোট আসামি করা হয়েছে 8686 জনকে। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 322 জনকে। গত বুধবার গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সহিংসতায় নিহত হন 5 জন। 6 দশক ধরে ভারতের আকাশ রক্ষার পর
এবার অবসরে যাচ্ছে আলোচিত MiG-21 যুদ্ধ বিমান। আগামী সেপ্টেম্বরের মধ্যেই ফাইটার জেটটির সকল বহরকে স্থায়ীভাবে অবসরে পাঠাবে ভারতীয় বিমান বাহিনী। জায়গা নেবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তেজাস MK-1 ফাইটার জেট। যুদ্ধ জয়ের জন্য যত না আলোচনায় ছিল MiG-21, দুর্ঘটনাজনিত কারণে তার চেয়েও বেশি সমালোচিত এই আকাশযানটি। 1963 সালে প্রথম সুপারসনিক ফাইটার জেট হিসাবে ভারতীয় বিমান বহরে যুক্ত হয় সোভিয়েত আমলের MiG-21 যুদ্ধ বিমান, যার বহর নিয়ে তৈরি হয় ভারতের প্রথম সুপারসনিক স্কোয়াড্রন। 60 বছরেরও বেশি সময় ধরে সামলেছে স্বাধীন ভারতের আকাশ। একসময় ভারতীয় আকাশ প্রতিরক্ষার প্রধান ভরসার জায়গায় ছিল MiG-21। মুক্তিযুদ্ধেও ছিল অবিস্মরণীয় অবদান। এই যুদ্ধবিমান ব্যবহার করেই 1971 সালে ঢাকার গভর্নমেন্ট হাউসে পাক বাহিনীর ওপর করা হয় বোমাবর্ষণ। মুক্তিযুদ্ধের হিসাব নিকেশ অনেকটাই বদলে দিয়েছিল এই যুদ্ধবিমান, এমনটাই মত সামরিক বিশ্লেষকের। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়াও 1965 এবং 1999 সালে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক যুদ্ধে অংশ নেয় MiG-21 ফাইটার জেট। তবে যুদ্ধে কার্যকর ভূমিকা থাকলেও একের পর এক দুর্ঘটনার কারণে বরাবরই সমালোচনার জন্ম দিয়ে গেছে যুদ্ধবিমানটি। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী এ যাবৎ 500রও বেশিবার দুর্ঘটনায় পড়েছে MiG-21। প্রাণ হারিয়েছেন 200রও বেশি মানুষ ও পাইলট। গেল 1.5 দশকেই দুর্ঘটনায় পতিত হয়েছে সিরিজটির অন্তত 20টি বিমান। 2023 সালে রাজস্থানে এক দুর্ঘটনার পর সাময়িকভাবে স্থগিত রাখা হয় MiG-21-এর পুরো বহর। অবসরের ঘোষণা আগেই ছিল, যা এবার বাস্তবায়ন হতে যাচ্ছে। মডেলটির অবশিষ্ট 36 যুদ্ধবিমান আগামী সেপ্টেম্বরে শেষবারের মতো উড়বে ভারতের আকাশে। MiG-21-এর পরিবর্তে ভারতের আকাশে জায়গা করে নেবে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজাস MK-1 ফাইটার জেট, যা 4.5 জেনারেশনের একটি লাইটওয়েট হাই অ্যাজিলিটি এয়ারক্রাফট। অনিক রহমান, যমুনা নিউজ।